8ই অগস্ট 1588। ইংলিশ চ্যানেলের উত্তাল ঝোড়ো সমুদ্রে ভাসছে স্প্যানিশ অ্যারামাডার অবিশ্বাস্য বিশাল বহর। 130টি জাহাজ, তার মধ্যে 65টি বিশাল গ্যালিয়ন, প্রায় 27,000 সৈন্য নাবিক, 2400টি কামান, অগণিত যুদ্ধের সরঞ্জাম আর খাবার পানির মজুদ। রাজা ফিলিপ দ্বিতীয়ের স্বপ্ন ছিল একটাই, প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ডকে চিরতরে ধ্বংস করে ইউরোপে ক্যাথলিক বিশ্বের একচ্ছত্র আধিপত্য ফিরিয়ে আনা এবং ইংরেজদের সাহায্যে নেদারল্যান্ডসের বিদ্রোহীদের শায়েস্তা করা। কিন্তু সেদিন গ্র্যাভেলিন্সের উপকূলে যা ঘটল তা শুধু একটা নৌযুদ্ধের পরাজয় নয়, সেটা ছিল বিশ্বের প্রথম সত্যিকারের সুপার পাওয়ারের প্রথম বড় ধাক্কা। ইংরেজদের ছোট দ্রুতগামী জাহাজগুলো, যেগুলো নাম ছিল রেভেঞ্জ, ভিক্টরি, আর্ক রয়্যাল, স্প্যানিশ গ্যালিয়নদের চারপাশে ঘুরে ঘুরে আক্রমণ করছে। তাদের কামানের গুলি স্প্যানিশ জাহাজে ভারী কাঠের গায়ে ফাটছে। রাতের অন্ধকারে ইংরেজ অ্যাডমিরাল লর্ড হাওয়ার্ড 8টা আগুন ভরা জাহাজ ছেড়ে দিয়ে স্প্যানিশ বহরকে আতঙ্কিত করে তুলেছেন। স্প্যানিশ কমান্ডার ডিউক অফ মেডিনা সিডোনিয়া নোঙ্গর কেটে পালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। বাতাস বদলে গেছে, সমুদ্র উন্মত্ত হয়ে উঠেছে। উত্তর সাগরে ছড়িয়ে পড়া জাহাজগুলো ঝড়ে ভেঙে পড়েছে। মাত্র অর্ধেক জাহাজ ফিরবে স্পেনে। প্রায় 15,000 সৈন্য নাবিক হারিয়ে যাবে সমুদ্রের কালগর্ভে। খবর মাদ্রিদের এসকোরিয়াল প্রাসাদে পৌঁছলে রাজা দ্বিতীয় ফিলিপ নীরবে বলেছিলেন, আমি জাহাজ পাঠিয়েছিলাম ইংরেজদের বিরুদ্ধে, সমুদ্রের বিরুদ্ধে নয়। কিন্তু সত্যটা আরও গভীর। অর্ধেক পৃথিবী দখল করেও স্পেন কেন সুপার পাওয়ার হতে পারেনি? আজকের এই গল্প সেই রহস্যের। একটা বিশাল সাম্রাজ্যের উত্থান, সোনালী যুগ এবং ধীরে ধীরে ধ্বংসের পুরো ইতিহাস। ফিরে যাই 1492 সালে। স্পেন তখনও দুটো আলাদা রাজ্য, কাস্তিল আর আরাগন। ক্যাথলিক রাজা ফার্দিনান্দ আর রানী ইজাবেলা বিয়ে হয়েছে মাত্র কয়েক বছর আগে। তারা গ্রানাডার মুসলিম রাজ্য জয় করে রেকনকুইস্তা শেষ করেছেন। 700 বছরের মুসলিম শাসনের অবসান ঘটিয়ে ইউরোপে খ্রিস্টান ঐক্য প্রতিষ্ঠা করেছেন। সেই বছরই জেনুয়ার নাবিক ক্রিস্টোফার কলম্বাস তাদের সামনে প্রস্তাব নিয়ে এসেছিলেন, পশ্চিম দিক দিয়ে ভারতে যাবেন। রাজা রানী তাকে মাত্র 3টি ছোট জাহাজ, নিনিয়া, পিন্টা আর সান্তা মারিয়া দিলেন। কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন। সোনার উপর স্বপ্নে স্পেন পাগল হয়ে গেল। 1494 সালের টর্ডেসিলাস চুক্তিতে পোপের মাধ্যমে পৃথিবীকে 2 ভাগ করে নিল স্পেন আর পর্তুগাল। স্পেন পেল পশ্চিম অংশ। এরপর শুরু হলো অভিযানের ঢেউ। 1519 সালে হার্নান কর্টেস মাত্র 600 সৈন্য নিয়ে অ্যাজটেক সাম্রাজ্য ধ্বংস করলেন মেক্সিকোতে। তিনি নিজের জাহাজ পুড়িয়ে ফেলে সৈন্যদের বলেছিলেন, ফিরে যাওয়ার পথ বন্ধ, হয় জয় না হয় মৃত্যু। 1532 সালে ফ্রান্সিসকো পিজারো মাত্র 168 জন সৈন্য নিয়ে ইনকা সাম্রাজ্য জয় করলেন পেরুতে। ইনকা সম্রাট আতাহুয়ালপাকে কয়েক ঘন্টায় বন্দি করে সোনার মুক্তিপণ আদায় করলেন। পুরো একটা ঘর সোনায় ভরে দিতে হয়েছিল। পোতোসির রূপোর খনি 1545 সালে আবিষ্কৃত হয়। 1545 থেকে 1800 সাল পর্যন্ত পোতোসি একাই বিশ্বের রূপোর প্রায় 60% উৎপাদন করেছে। খনিতে কাজ করা আদিবাসীদের জীবন ছিল একদম নরকের চেয়েও খারাপ। মিতা ব্যবস্থায় বাধ্যতামূলক শ্রম, বিষাক্ত ধোঁয়া, দাসত্ব আর অকাল মৃত্যু। প্রতি বছর হাজার হাজার টন রূপো আসতে লাগলো সেভিল বন্দরে। স্পেনের সাম্রাজ্য এখন এত বিশাল যে সেখানে সূর্য কখনো অস্ত যায় না। নিউ স্পেন, পেরু, ফিলিপাইন, ইতালির অংশ, নেদারল্যান্ডস, আফ্রিকা, এমনকি এশিয়ারও কিছু দ্বীপ। চার্লস পঞ্চমের অধীনে স্পেন ইউরোপের সবচেয়ে বড় শক্তি। তিনি ছিলেন হ্যাবসবার্গ রাজবংশের সম্রাট। স্পেন, হোলি রোমান এম্পায়ার, অস্ট্রিয়া সব একসঙ্গে। তার ছেলে ফিলিপ দ্বিতীয় 1556 সালে সিংহাসনে বসে সাম্রাজ্যকে আরও শক্তিশালী করলেন। তিনি বলতেন, আমি ঈশ্বরের হয়ে লড়াই করছি। স্প্যানিশ টেরসীয় সেনাবাহিনী তখন ইউরোপের সেরা। 1571 সালে লেপান্ত যুদ্ধে অটোমান তুর্কিদের নৌবহর ধ্বংস করলেন। ম্যানিলা গ্যালিয়ন ট্রেড শুরু হয়। ফিলিপাইন থেকে চীনা সিল্ক আর মশলা আমেরিকা হয়ে স্পেনে আসত। স্পেনের সোনালী যুগ শুরু হলো সিগলো দে ওরো। সাহিত্যে মিগেল দে সার্ভান্তেসের ডন কুইক্সোট, লোপে দে ভেগা, ক্যালদেরনের নাটক। চিত্রকলায় এল গ্রেকো, ভেলাসকোয়েজ, মুরিলো। কিন্তু অর্থনীতিতে বিপর্যয়। আমেরিকা থেকে আসা অসংখ্য সোনার উপর বন্যায় স্পেনের মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হয়ে গেল। ইতিহাসবিদরা একে বলেন প্রাইস রেভুলেশন। 1500 থেকে 1650 সালের মধ্যে দাম বেড়েছে 300 থেকে 400%।
রূপো এসেছে টনকে টন, কিন্তু স্পেন নিজে কিছুই উৎপাদন করেনি। তারা সব কিছুই আমদানি করত। কাপড় নেদারল্যান্ডস থেকে, শস্য ফ্রান্স থেকে, আর লোহা জার্মানি থেকে। স্প্যানিশ অভিজাত শ্রেণী হিডালগোরা বলতেন, কাজ করা নিচু কাজ, আমরা শুধু যুদ্ধ করব আর শাসন করব। এর সঙ্গে যুক্ত হয়েছিল মেস্তা ব্যবস্থা, রাজকীয় ভেড়া চাষের একচেটিয়া অধিকার। এতে কৃষিজমি নষ্ট হয়ে গেল, খাদ্য উৎপাদনও কমে গেল। ফলে স্পেন হয়ে গেল শুধু ক্রেতা, উৎপাদক নয়। এটাই ছিল রিসোর্স কার্স, সম্পদই হয়ে উঠল অভিশাপ। 1557, 1575, 1596, 1607, 1627 এবং 1647 সালে রাজকোষ একের পর এক দেউলিয়া হয়ে গেল। সরকার ঋণ নিতে লাগলো জেনোয়া আর জার্মান ব্যাংকারদের কাছ থেকে। খনি থেকে রূপো আসছে, কিন্তু সবটা চলে যাচ্ছে যুদ্ধ আর ঋণের সুদে। আর যুদ্ধ তো অবিরাম চলছে। ফিলিপ দ্বিতীয়র আমলে নেদারল্যান্ডসে প্রোটেস্ট্যান্ট বিদ্রোহ শুরু হয় 1568 সালে। 80 বছরের এই যুদ্ধে স্পেনের সেরা সেনাপতি ডিউক অফ আলবা কাউন্সিল অফ ব্লাডের মাধ্যমে হাজার হাজার বিদ্রোহীকে ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু খরচ অসীম। প্রতি বছর লক্ষ লক্ষ ডুকাট খরচ হয়ে যাচ্ছে। ইংরেজ প্রাইভেটিয়ার স্যার ফ্রান্সিস ড্রেক স্প্যানিশ ট্রেজার ফ্লিট লুটে নিয়ে যাচ্ছেন। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ, অটোমানদের সঙ্গে যুদ্ধ। অ্যারামাডার পরাজয়ের পর স্পেন আর সেরে উঠতে পারেনি। ফিলিপ তৃতীয়, চতুর্থ, চার্লস দ্বিতীয়, হ্যাবসবার্গ রাজারা দুর্বল হয়ে পড়লেন। তারা নিজেরা যুদ্ধক্ষেত্রে যেতেন না। ক্ষমতা চলে গেল প্রিয়জন আর উপদেষ্টাদের হাতে। দুর্নীতিও বেমালুম বেড়ে গেল। সাম্রাজ্য ছিল কম্পোজিট মনার্কি, কাস্তিল, অ্যারাগন, কাতালোনিয়া, পর্তুগাল, নেপলস। সবার আলাদা আলাদা আইন, আলাদা ট্যাক্স, আলাদা সংসদ। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ একদমই ছিল না। ফিলিপ দ্বিতীয় নিজে সব কাজ নিজে করতে চাইতেন। একটা চিঠির উত্তর দিতে মাস লাগত। ধর্মীয় অসহিষ্ণুতাও বড় একটা আঘাত। 1492 সালে ইজাবেলা ফার্দিনান্দ ইহুদিদের বিতাড়ন করলেন। প্রায় 2 লক্ষ দক্ষ ব্যবসায়ী, চিকিৎসক, কারিগর স্পেন ছাড়লেন। তারপর 1609 সালে ফিলিপ তৃতীয় মরিস্কোদের অর্থাৎ মুসলিম ধর্মান্তরিতদের বিতাড়ন করলেন। প্রায় 3 লক্ষ দক্ষ কৃষক আর কারিগর চলে গেলেন উত্তর আফ্রিকায়। জমি পড়ে রইল অনাবাদি। খাদ্য উৎপাদন কমে গেল। জনসংখ্যাও ধ্বংস হয়ে যেতে লাগল। 1600 সালে কাস্তিলের জনসংখ্যা প্রায় 1 কোটি ছিল, আর সেটা 1650 সালে নেমে গেল 70 লাখে। প্লেগ, যুদ্ধ আর দারিদ্র্য মিলে দেশটাকে খেয়ে ফেলল। ইনকুইজিশনের আগুনে হাজার হাজার মানুষ পুড়েছে। অন্যদিকে ডাচরা স্বাধীনতা পেয়ে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তুলল। ইংরেজরা নৌবহর তৈরি করে বাণিজ্য শুরু করল। ফ্রান্স লুই চতুর্দশের আমলে শক্তিশালী হয়ে উঠল। 1618 থেকে 1648 সালের 30 বছরের যুদ্ধে স্পেন আরও ক্ষয় হতে লাগল। 1640 সালে কাতালোনিয়া আর পর্তুগাল বিদ্রোহ করল। 1643 সালে রোকরাই যুদ্ধে স্প্যানিশ টেরসীয় সেনাবাহিনী প্রথমবারের মতো পরাজিত হল। 1659 সালে পাইরেনিস যুদ্ধে স্পেন ফ্রান্সের কাছে হার মানল। আর 1701 থেকে 1714 সালের স্প্যানিশ সাকসেশন যুদ্ধে ইউরোপের অনেক অংশ হারালো। 1714 সালের উট্রেখাট চুক্তিতে স্পেন তার ইউরোপীয় অঞ্চলের বেশিরভাগ হারালো। তাহলে কেন এমন হলো? স্পেনের সাম্রাজ্য ছিল বিশাল, কিন্তু ভিত্তি ছিল দুর্বল। তারা শুধু সোনা আর রূপার উপর নির্ভর করে শিল্প গড়েনি। যুদ্ধের জন্য ট্যাক্স বাড়িয়েছে, কৃষকদের পিষে মেরেছে। ধর্মীয় অসহিষ্ণুতা দক্ষ মানুষ হারিয়েছে। নেতৃত্বের দুর্বলতা, অভিজাতদের অলসতা আর রিসোর্স কার্স সব মিলিয়ে স্পেনকে ধ্বংস করেছে। অ্যারামাডার পরাজয় শুধু প্রতীকী নয়, এটা দেখিয়েছে যে স্পেনের নৌশক্তি আর অজেয় নয়। 1700 শতকের শেষে স্পেন ইউরোপের দ্বিতীয় শ্রেণীর শক্তি। সাম্রাজ্য টিকে ছিল 19 শতক পর্যন্ত, কিন্তু সুপার পাওয়ার আর হওয়া হলো না। নেপোলিয়নের যুদ্ধে আরও দুর্বল হয়ে শেষ অবশেষও হারালো স্পেন। 1820-এর দশকে লাতিন আমেরিকার উপনিবেশগুলো স্বাধীন হয়ে গেল। এই গল্পে শিক্ষা কি? বিশালত্বই শক্তি নয়। সম্পদ যদি উৎপাদনে কাজে না লাগে, যদি যুদ্ধ আর অসহিষ্ণুতা দেশকে খায়, তাহলে সেই সাম্রাজ্য অটোমেটিকভাবে ধ্বংস হয়ে যায়। স্পেন অর্ধেক পৃথিবী দখল করেছিল, এটা সত্য, কিন্তু নিজেকে দখল করতে পারেনি। তারা সোনার খনি পেয়েছিল, কিন্তু মানুষের মেধা, শ্রম আর উদ্ভাবনকে হারিয়েছিল। সত্যিকারের সুপার পাওয়ার হয় সেই দেশ যে নিজের ভিত্তি মজবুত করে, শিল্প গড়ে, মানুষকে সম্মান দেয় আর ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখে। স্পেনের অ্যারামাডা আজও সমুদ্রের তলায় শুয়ে আছে, স্মরণ করিয়ে দেয় অজেয় কেউ নয়। সম্পদ একাই যথেষ্ট নয়, সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আসল কথা।
আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্পেনের এই ট্র্যাজিক ইতিহাস নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।